ছাদে ধূপধাপ শব্দ শুনে আদিয়ানের ঘুম ভাঙল। চোখ মেলে তাকালো চারিদিকে। নিজেকে আবিষ্কার করলো অন্ধকার এক স্থানে, যেন অন্ধকারের মহাসমুদ্রে ডুবে আছে সে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখে নিল। রাত প্রায় 2টো বাজে। কনকনে শীতে শরীরের সব লোম দাঁড়িয়ে আছে তার। কিছুক্ষণ পর আবারও সেই ধূপধাপ শব্দ। আস্তে আস্তে বিছানায় উঠে বসলো আদিয়ান। মনে হচ্ছে কেউ ছাদের ওই প্রান্ত থেকে এই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবিরাম দৌড়াচ্ছে। বিছানা থেকে নেমে ছাদের দিকে পা বাড়ালো সে। আগের ঘটনা। কিছুদিন পূর্বে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এখানে এক আত্মীয়ের বাসায় এসে উঠেছে। সেখান থেকেই হোস্টেলের খোঁজ করতে থাকে আদিয়ান। গতকাল পুরাতন এই বাসাটি ভাড়া নিয়েছে সে। ছাত্র মানুষ, ইনকাম তেমন নেই বললেই চলে। তার উপর ব্যাচেলার, হোটেলে সিট খালি নেই, আর বাসা বাড়িতে মানুষ ব্যাচেলার ভাড়া দেয় না। অবশেষে খুঁজতে খুঁজতে সেদিন এই বাসাটি পেল। বরিশাল শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে নিরিবিলি এক পরিবেশে বাড়িটির অবস্থান। আশেপাশে বেশ কয়েকটি দোতলা, তিনতলা, একতলা বাড়ি আছে। নানা রঙে রঙিন সেই বাড়িগুলোর মধ্যেখানে রংচটে ধূসর এই বাড়িটি যেন ইতিহাসের এক বিরল নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। গেটে ঝুলছিল টুলেট সাইনবোর্ড। গেটটি খুলে ভেতরে প্রবেশ করল সে। বাড়িটি বেশ বড়। মাঠ জুড়ে নানা রকম গুল্ম উদ্ভিদ জন্মেছে। সীমানা প্রাচীর ঘেঁষে বিশাল বিশাল হরিতকি আর জারুল গাছ সগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দক্ষিণ পাশটাতে 2টি কাঁঠাল আর একটি বিশাল আম গাছও দেখা যাচ্ছে। দীর্ঘদিন অযত্নে থাকায় সব গাছেই মহাসুখে নিজেদের আবাস করেছে নানান রকমের পাখি। বনলতার ঝোপ আষ্টেপৃষ্ঠে ধরে আছে সব গাছকে। মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কেউ আসেনি। আদিয়ানকে দেখে মধ্যবয়সের একজন লোক এগিয়ে এলেন। ক্লিন শেভ করা সেই ব্যক্তির শরীরের চামড়া অনেকটাই কুঁচকে গেছে। চোখ দুটো যেন একেবারেই নিষ্প্রাণ। অদ্ভুত শীতল চাহনি। আদিয়ানের কাছে এসে তিনি বললেন, কাউকে খুঁজছেন? আদিয়ান বাড়ির চারদিক দেখতে দেখতে এতটাই হারিয়ে গিয়েছিল যে বৃদ্ধের উপস্থিতি সে টেরই পায়নি। বৃদ্ধের কণ্ঠস্বর তার কর্ণগহ্বরে পৌঁছাতেই কেঁপে উঠল সে। পেছন ফিরে তাকিয়ে বৃদ্ধাকে দেখতে পেয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, না মানে বাইরে দেখলাম সাইনবোর্ডে লেখা ছিল টুলেট, তাই ভেতরে আসলাম। তোমার কি পরিবার আছে? আসলে আমি একজন ছাত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কিছুদিন আগে। ও, তুমি ব্যাচেলার? লোকটির প্রশ্ন শুনে আদিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে গেল এইখানেও সে থাকার জায়গা পাবে না। লোকটি মুচকি হেসে বলল, কি ভাবছো ব্যাচেলার বলে তোমায় থাকতে দেব না? এটা তোমার ভুল ধারণা। আমার এই বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না। তুমি ব্যাচেলার হলেই কি আর না হলেই কি, আমার শুধু একজন সঙ্গী প্রয়োজন, যার সাথে কথা বলে সময়টা পার করা যাবে। ভাড়া সেটা নিয়ে চিন্তা করো না, তোমার যা সাধ্যে কুলায় তাই দিও। লোকটির কথা শুনে আদিয়ানের মনে আশার সঞ্চয় হলো। লোকটি আদিয়ানের দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে রুম দেখিয়ে দিই। কথাটি বলে তাকে নিয়ে ঘরের ভেতরে গেল লোকটি। সদর দরজা দিয়ে প্রবেশ করেই বড় একটা ডাইনিং রুম। রুমে টেবিল চেয়ার সবই আছে, তবে দেখে মনে হচ্ছে দীর্ঘদিন এগুলি অবহেলা আর অযত্নে পড়ে আছে। সবগুলোর উপর জমে আছে ধুলোর আস্তরণ। ডাইনিং রুমের ঠিক ডান পাশে দোতলায় যাওয়া সিঁড়ি। আদিয়ানকে নিয়ে সেই সিঁড়ি বেয়ে দোতলায় গেল লোকটি। দোতলার পেলেস্তারা খুলে খসে খসে পড়েছে। বারান্দার গ্রিলগুলোতেও ঢেকে আছে লতা পাতা আর ঝোপঝাড়। মেঝেতে ধুলোর আস্তরণ এতটাই বেশি যে নিচের পাকা ফ্লোরটা একদমই দেখা যাচ্ছে না। আদিয়ান মনে মনে ভাবছে, এ কোন বাড়িতে এলাম? এখানেই যখন এত ধুলোবালি, তাহলে শোয়ার রুমের বিছানার কেমন অবস্থা হবে? লোকটি আদিয়ানকে বলল, সেটা নিয়ে ভেবো না, শোয়ার রুম পরিপাটিই আছে। একা মানুষ তো সব জায়গা গুছিয়ে রাখার সময় পাই না। শুধু শোয়ার রুম আর রান্নাঘর পরিষ্কার করে রেখেছি। আদিয়ান বেশ অবাক হলো। লোকটি যেন মনোবিজ্ঞানী, মনের কথাগুলো কেমন করে যেন বুঝে যায় সে। আদিয়ান কৌতূহলী দৃষ্টিতে তাকালো মধ্যবয়স্কী সেই লোকটার দিকে। সে লক্ষ্য করলো লোকটি তাকিয়ে আছে তারই দিকে। তার মুখে রহস্যময় হাসি। লোকটি আদিয়ানকে নিয়ে গেল একটি রুমে। সুন্দর গোছানো একটি রুম। রুমের ঠিক মাঝখানে একটি দামি বাক্স পালঙ্ক। সাদা রঙের একটি চাদর পরিপাটি করে বিছানো আছে তার উপর। দক্ষিণের জানালার দিকে একটি পড়ার টেবিল, তার উপর সাজিয়ে রাখা কিছু বই।
একটি বই আর খাতা খোলা অবস্থায় রাখা আছে টেবিলের ওপর। খাতার ওপরে দেখা যাচ্ছে নীল রঙের একটি বলপেন কলম। আদিয়ান টেবিলের কাছে গিয়ে বই হাতে নিল। হিসেব বিজ্ঞান প্রথম বর্ষের বই। খাতায় ইনকাম স্টেটমেন্টের অর্ধেক অঙ্ক করা। দেখে মনে হচ্ছে কেউ এখানে বসে অঙ্ক করছিল। কোনো এক কারণে সে উঠে গিয়েছিল আর ফেরেনি। আদিয়ান বৃদ্ধের দিকে তাকালো। এই বইগুলি কার? মধ্যবয়সী লোকটি চুপ করে রইল। আদিয়ান আবারও বলল, বললে না যে এই বইগুলি কার? লোকটি একগাল হেসে বলল, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। আদিয়ানের জবাবের অপেক্ষা না করেই লোকটি সেখান থেকে চলে গেল। আদিয়ান রুমের চারপাশটা একটু ভালো করে দেখতে লাগলো। রুমের এক পাশের একটি আলনায় গুছিয়ে রাখা কতগুলি কাপড়। নিচের দিকে 2 জোড়া জুতোও আছে। দেওয়ালে লাগানো একটি পড়ার রুটিন, সেই সাথে ঝুলছে একটি আইডি কার্ড। আদিয়ান কার্ডটি হাতে নিতে যাবে তখনই নিচ থেকে আওয়াজ এলো, কই গেলে? টেবিলে খাবার সাজিয়ে রেখেছি, তাড়াতাড়ি এসো। আদিয়ান আর কোনো দিকে না তাকিয়ে নিচে চলে গেল। একটু আগেও যে টেবিলটা ছিল ধুলোর আস্তরণের নিচে, এখন সেটি একদম পরিষ্কার, যেন এইমাত্র এটা কিনে আনা হয়েছে। চেয়ারগুলোও একদম পরিষ্কার। টেবিলে সাজানো আছে ভাত, সাথে নানান পদের তরকারি। আদিয়ান বসলো খাবার টেবিলে। হঠাৎ কেউ তার কানের কাছে এসে বলল, এগুলো খাইস না, খেলেই মরবি। আদিয়ান কেঁপে উঠল। চারিদিকে তাকালো, কাউকেই দেখা যাচ্ছে না। এবারে সে তাকালো খাবার টেবিলের দিকে। ভাত তরকারি সবগুলি থেকে পচা একটা গন্ধ আসছে, যেন বহুদিন ধরে এগুলো এভাবেই রাখা রয়েছে। পচা গন্ধে আদিয়ানের প্রায় বমি আসার উপক্রম। টেবিল ছেড়ে দৌড়ে সে গেল বাইরে। সত্যি সত্যি বমি চলে এসেছে তার। সকালে 1 পিস ব্রেড আর পানি খেয়েছিল, সেগুলিই বেরিয়ে এসেছে তার ভেতর থেকে। মধ্যবয়স্ক লোকটি গিয়ে দাঁড়ালো আদিয়ানের পাশে। শরীর খারাপ করছে নাকি তোমার? আদিয়ান লোকটির দিকে তাকিয়ে বলল, কেমন জানি পেটটা মোচড় দিয়ে উঠল। আদিয়ান উঠে দাঁড়ালো, লোকটির দিকে তাকিয়ে বলল, আজকে আমি যাই তাহলে, কালকে সব কাপড় চোপড় নিয়ে আসবো। কথাটি বলে আদিয়ান বাড়ি থেকে বেরিয়ে আসতে লাগলো। মূল ফটক থেকে আবারও পেছনে গিয়ে লোকটিকে বলল, আচ্ছা আঙ্কেল, আপনার নাম তো জানা হলো না। লোকটি তাকালো আদিয়ানের দিকে। চেহারাটা যেন পুরো রক্তশূন্য, চোখে যেন হাজারো রহস্য লুকায়িত। একগাল হেসে লোকটি বলল, আমার নাম রক্তপিপাসী। আদিয়ান বড় বড় চোখে তাকালো লোকটির দিকে। কি কি বললেন? লোকটি হেসে বলল, আরে মশকরা করলাম, আমার নাম পিয়াস। স্কুল জীবনে বন্ধুরা রক্তপিপাসী বলতো, তাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে, কাল দেখা হবে। কথাটি বলে আদিয়ান বেরিয়ে পড়ল সেই বাড়ি থেকে। তার ঠিক পরদিন নিজের কাপড় চোপড় সব নিয়ে এসে উপস্থিত হলো। রুমের ভেতরে গিয়ে দেখলো সব আগের দিনে দেখে যাওয়া সব বই, আলনায় কাপড় চোপড় এবং জুতো, দেওয়ালে ঝোলানো আইডি কার্ড সবকিছুই গায়েব। আদিয়ান লোকটির দিকে তাকিয়ে বলল, এইখানে যে কাপড় চোপড় ছিল সব কোথায় গেল? গতকাল তুমি চলে যাওয়ার পর মালিক এসে ওগুলো নিয়ে গেছে, সে নাকি তার গ্রামে চলে যাবে। ও। আদিয়ান আর প্রশ্ন করল না। অনেক ক্লান্ত সে, তাই ব্যাগপত্র রেখে বিছানায় গাটা এলিয়ে দিল। সেই যে ঘুমিয়েছিল, ছাদের ধূপধাপ শব্দ শুনে তার ঘুমটা ভাঙল। ছাদের দরজার কাছে গিয়ে চুপি চুপি দরজা খুলল আদিয়ান। উকি দিয়ে তাকালো চারিদিকে। ঝকঝকে পূর্ণিমার রাত, চাঁদের আলোয় ছাদের চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, কেউ নেই ছাদে। আদিয়ান ফিরে আসতে যাবে তখনই আবারও সেই ধূপধাপ শব্দ। আদিয়ান দরজা খুলে ছাদে গেল। একটু আগেও যে ছাদ পূর্ণিমার আলোয় চকচক করছিল, এখন সেই ছাদ ডুবে গেছে ভয়ঙ্কর অন্ধকারে। আকাশের দিকে তাকালো আদিয়ান। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। হঠাৎ একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো সে। ছাদের উত্তর পূর্ব কোণে পাকা করে বানানো একটি চৌবাচ্চা, তার পেছন থেকেই আসছে সেই কান্নার শব্দ। আদিয়ান মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে তাকিয়ে দেখতে পেল একটি মেয়ে বসে আছে সেখানে। রুগ্ন জীর্ণশীর্ণ দেহ, গায়ে জড়ানো পুরাতন ময়লা চাদর। কে তুমি? এখানে বসে কাঁদছই বা কেন? আদিয়ানের গলার স্বর পেতেই মাথা তুলে তাকালো মেয়েটি। মণিহীন ধপধপে সাদা দুটি চোখ, চোয়াল ভেদ করে বেরিয়ে আসছে বড় বড় দুটো ছেদন দাঁত। নাকটা স্বাভাবিকের চেয়েও বড়, 2 কান খরগোশের মতো লম্বা।
আদিয়ান প্রচন্ড ভয় পেয়ে গেল। দৌড় দিল সে সিঁড়ির দিকে। সেখানে গিয়ে দেখতে পেল মধ্যবয়সী পিয়াস দাঁড়িয়ে আছে তার পথ রোধ করে। ছাদের চারপাশ থেকে একে একে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব রক্তপিপাসী দানব। চারিদিক থেকে ঘিরে ফেললো আদিয়ানকে। আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। চারদিক থেকে বইছে ঝোড়ো হাওয়া, তার সাথে প্রচণ্ড বৃষ্টি। রক্তপিপাসীরা মিলে আদিয়ানের দেহের শেষ রক্তবিন্দু চুষে খেলো। তারপর বন্য হায়নার মতন খাবলে খেলো সমস্ত দেহ। একটা রাত পার হলো। সকালের সোনালি সূর্য উকি দিল পূর্ব আকাশে। সবকিছু একদম ঠিকঠাক, যেন রাতে কিছুই হয়নি ওখানে। বারান্দায় বসে বাড়ির মূল ফটকের দিকে তাকিয়ে আছে পিয়াস। 2 দিন পর বন্ধ বাড়ির ফটক খোলার শব্দ হলো। বাড়ির ভেতরের দিকে এগিয়ে আসতে লাগলো দুর্নিবাণ। তাকে দেখে মুচকি হাসলো পিয়াস, রহস্যময় হাসি। ফিসফিস করে বলল, শিকার আসছে।